So hello guys, what's up? Ubaidor here. Welcome to Behind Reels. So 2026 সাল তো চলেই গেল। আর 8 মাসের মতো আছে। আর এই 8 মাসের ভিতরে আগে পরে এই 8 মাসের ভিতরে আগে যে মুভিগুলো আসছে বলিউডে, তো সেগুলো তো কিছু ফ্লপ বা কিছু বক্স অফিস হিট করা। লাস্ট ধুরন্ধর 2টাই, দ্য ধুরন্ধর 2 রিভেঞ্জ পার্টটা আমার খুব ভালো লাগছে। আর বলিউডে এরকম আরো আপকামিং মুভি আসতে যাইতেছে। সো জাস্ট একটা কফি বা চা নিয়ে বসেন, একটু ডিসকাশন করিয়া মুভিগুলো নিয়ে। আর হ্যাঁ, মুভিগুলা কিন্তু খুব বড় বড় বাজেটের। প্রডিউসাররা কি আসলে টাকা কেমনে উড়াইতেছে, কোন জায়গায় উড়াইতেছে বা কিসে উড়াইতেছে, এই স্টোরিগুলা হয়তো বা আসার পর আমরা সবাই বলতে পারবো যে না, এই বাজেট ঠিকঠাকই আছে। একটা মুভির পিছনে মুভি ঠিকঠাক দাঁড়া করানোর জন্য কিন্তু প্রডিউসারের ভূমিকা অনেক। কারণ প্রডিউসার যদি বাজেট যদি না দেয়, মুভিটা আগায় না, মুভির কাজ হয় না। আর সবচাইতে বড় কথা হচ্ছে, সাহস নিয়ে একটা নতুন স্টোরি নিয়ে অনেক ডিরেক্টররা আসতেছে। এটা খুবই ইন্টারেস্টিং। খেলা মাত্র শুরু, দেখা যাক কি হয়। 26 সালের এই কিছুদিনের ভিতরেই হয়তো বা আমাদের ইয়াশ ভাই, যিনি রকি ভাই নামে পরিচিত, কেজিএফ থেকে রকি ভাই, ইয়াশ, তিনি টক্সিক নিয়ে তো পুরা কাঁপাকাঁপি শুরু করে দিছে। সো আমাদের ফার্স্ট মুভি হচ্ছে আজকে টক্সিক। সো টক্সিক মুভিতে কি হবে বলতে পারতেছি না, কিন্তু রকি ভাই কিন্তু আরেকটা ইউনিভার্স কিন্তু বানায় ফেলছে। টিজার দেখে আমরা যা বুঝতেছি। তো এই জায়গায় অনেক রিনাউন্ড আর্টিস্টরা আছে। দেখা যাক মানে কেমন পুল আউট করে মুভিটা। টক্সিক যে হিট করবে, এর পিছনে একটা বিশাল রিজন হচ্ছে ইয়াশের জন্য। ইয়াশ কিন্তু এই 4 বছরে কোনো প্রজেক্টে হাত দেয় নাই বা কোনো কাজ করে নাই। জানি না কেন তিনি এই টক্সিকটার উপরে হয়তোবা সময় দিছে, বা তার পার্সোনাল কোনো কারণও হইতে পারে শুটটা কমপ্লিট করতে। 200-250 দিনের মতো লাগছে। আর এই মুভিটার ডিরেক্টর কিন্তু একজন উইমেন। সো গীতু মোহন দাস এই মুভিটার ডিরেক্টর। জানি না, ইয়াশ কিন্তু এর ভিতরে চাইলে অনেক মুভিতে সাইন করতে পারতো। কেন গীতু কি সময় দিল? তার হয়তো বা স্টোরি ভালো লাগছে, এবং স্টোরি ভালো লাগলে না লাগলে তো অ্যাবসলিউটলি সে কাজ করতো না এই প্রজেক্টে। সো এই মুভিটা নিয়ে অনেক হাইপ, অনেক 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 হাইপ। টিজারটা দেখার পর থেকে, ইংলিশ টিজারটা দেখছি, তো টিজারটা দেখে মনে হইলো যে এই জায়গায় অনেক এলিমেন্ট আছে, অনেক অনেক কিছু আছে বিভিন্ন অ্যাঙ্গেলের। যদি বলি, রোমান্টিসিজম আছে, অ্যাকশন তো আছেই, প্লাস ইয়াশের দেখলাম যে 2টা পার্ট মেবি। এটা কি ব্যাক স্টোরি নাকি আসলেই পার্ট 2টা, এটা প্রেডিক্ট করতে পারতেছি না, বা অনেকে হয়তো বা প্রেডিক্ট করে ফেলছে। সো ইয়া, দেখা যাক যে ইয়াশ কতটা পুল আউট করতে পারে মুভিটা। হোপফুলি ভালোই পুল আউট করবে, আই থিঙ্ক সো। আরেকটা জিনিস, এই মুভিটার বাজেট কিন্তু হিউজ ভাই, প্রায় 400 কোটির মতো। আর এই 4 বছর কি অপেক্ষায় সবাইকে রাখছে, সে কতটা সার্থক করতে পারে বা সার্থক আমাদের অডিয়েন্সদের করতে পারে, সেটাই এখন দেখার বিষয়। আর ইয়াশ মানেই অ্যাকশন, ইয়াশ মানেই ধামাকা। ইয়া, ইয়াশ, বেস্ট অফ লাক ফর ইউ ম্যান। টক্সিকের ঠিক 1 মাস পর পরই আবার আসতেছে দ্য প্যারাডাইস। এই প্যারাডাইস মুভিটাতে ন্যানি অ্যাক্ট করছে, লিড ক্যারেক্টার। আর ভাই আরেকটা বিষয়, এই এই এটারও কিন্তু বাজেট কম না, এটারও 200 কোটি বাজেট। আই মিন 200 কোটি। ওয়াও। সো এখন দেখার বিষয় হচ্ছে 200 কোটি কি কোন জায়গায় বা কতটুকু ইউটিলাইজ করতে পারছে। আর এই বিগ বাজেটের মুভিগুলা কিন্তু প্রডিউসাররা রিনাউন্ড অ্যাক্টর, প্রভাস, রজনীকান্ত, তাদের পিছনেই ঢালতে দেখা যায় ম্যাক্সিমাম টাইম। বাট এখানে নানিকে সুযোগ দেওয়াটা হয়তো বা ভালোই হয়েছে। সো ইয়া, 200 কোটি ছাড়াই গেছে তার এর বাজেট। তো ভালো কিছু আশা করা যায়। আরেকটা
ফ্যাক্ট জানাই, এই প্যারাডাইস মুভিটা শুটের সময় নাকি যে 200 একরের মতো জায়গা বা জমি লাগছে, আর একটা সিকোয়েন্সে নাকি 100টার বেশি মানে পানির ট্যাঙ্কি ওগুলা নাকি ইউজ করা হয়েছে, যে মানে প্রোডাকশন কোয়ালিটি খুব ভালো ছিল, বা প্রোডাকশন ওই রকম ভাবেই কাজ করছে। সো হোপফুলি ভালোই যাক মুভিটা, আপকামিং মুভির ভিতর। সো এই মুভির ডিরেক্টর কিন্তু শ্রীকান্ত ওডেলা, যার একটা মুভি দেখছিলাম দাসারা, ন্যানিকে নিয়ে কাজ করার সুযোগটা দেওয়ার জন্য তাকে ধন্যবাদ। ন্যানিকে আরো রাফ, আরো ব্রুটাল, আরো আরো ভায়োলেন্ট একটা লেভেলে নিয়ে গেছে। সো ইয়া, হোপ ফর দ্য বেস্ট ফর দ্য মুভি দি প্যারাডাইস। সো এখন আসি 3 নাম্বার মুভি, যেটা হচ্ছে আমাদের দ্য ওয়ান অফ দ্য মেগা স্টার রাজনীকান্তের জেইলার 2। সো জেইলার 1ও কিন্তু বক্স অফিস ফাটায় দিছিল, প্রায় 600 কোটির মতো, 600 কোটির বেশি আয় করছে ইনফরমেশন ওয়াইজ আমি যতটুক জানি। জেইলার 2 এর জন্য অ্যান্টিসিপেশন আছে অনেকের। জেইলার 1-এ মানে পার্ট 1-এ জেইলারের একটা মিক্সড রিয়েকশন পেয়েছিলাম। অনেকে বলছিল যে এটা মুভি অনেকের ভাল লাগে নাই, অনেকের ভাল লাগছে। রাজনীকান্ত মানেই মুভি, আর মুভি মানে রাজনীকান্ত, এখানে আর কোনো প্রশ্ন হবে না। জেইলার 2 এর জন্য আমি খুবই এক্সাইটেড, খুবই 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 এক্সাইটেড। রাজনীকান্ত লেনসনের একটা কম্বাইনেশন, তাদের জুটিটা খুব ভালোই মানায়। তাছাড়া রজনীকান্তের মুভি মানে কিন্তু বিজিএম গুলা বা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা বিজিএম গুলা কিন্তু অনিরুদ্ধর মিউজিক। রজনীকান্তের মুভির হিট হওয়ার পিছনে তার একটা আমার কাছে মনে হয় পার্সোনালি যে তার বিজিএম গুলা অনিরুদ্ধর, তার মিউজিক কম্পাইলেশন। সো ইয়া, সব মিলে জেলার 2 এর জন্য আমি এক্সাইটেড। আর আপনারা কে কে এক্সাইটেড নিচে কমেন্ট করবেন। জেলার ফার্স্ট পার্টটা দেখা থাকলে কমেন্ট করবেন যে কোন সিকোয়েন্স বা কোন কোন জায়গাটা আপনার ভালো লাগছে আমাকে বলবেন। জেলার 1টা আমি, জেলার মানে ফার্স্ট পার্টটা আমি আবার রিক্যাপ করব। সো ইয়া, নিজে কমেন্ট করবেন প্লিজ। ভাই রে ভাই, এবার 2026-এর সবচাইতে সবচাইতে অ্যান্টিসিপেটেড মুভি হচ্ছে রামায়ণা। আচ্ছা, আরেকটা ফ্যাক্ট, এই 400 কোটি কিন্তু পার্ট 1 এর জন্যই না। আচ্ছা, এটা পার্ট হয়তো বা 2টা, যেটা যশ নিজেই কনফার্ম করছে, এটার পার্ট 2টা। গ্লোবালি প্রমোশন মিলিয়ে এটার বাজেট 400 কোটি, 400 কোটি টাকা, 400 কোটি রুপি। ও মাই গড। রামায়ণার অ্যান্টিসিপেশন কাজ করার একটা বিষয় হচ্ছে এটা গ্লোবালি একটা এটা এটার পিছনে মেকাররা কিন্তু জাস্ট ইন্ডিয়ার মাইথোলজিক্যাল স্টোরির উপর ডিপেন্ড করতেছে না, এটা গ্লোবাল ওয়াইজ একটা কম্পিটিশন ক্রিয়েট করবে। আর 400 কোটি দিয়ে একটা প্রোডাকশন হাউস সারা জীবন কাজ করতে পারবে। আই মিন 400 কোটি কিন্তু ভাই রে ভাই। আর একটা জিনিস ভাই, এখানে বিএফএক্স এর কাজ ভালো হইলেই কিন্তু হবে না, যে স্টোরিও কিন্তু সবার জানা, মাইথোলজিক্যাল স্টোরি অনেকের জানা। আই মিন মাইথোলজিক্যাল স্টোরি সবার জানা। এখানে বিএফএক্স এর কাজ ভালো হইলে হবে না, স্টোরি প্যাটার্ন বা স্টোরি কিভাবে বিল্ড আপ করছে, কোন ক্যারেক্টারটা কিরকম পুল আপ করছে সেটাও একটা দেখার বিষয়। কারণ এটা সবচাইতে বেশি বাজেটের মুভি এই বছরে। দেখার বিষয় হচ্ছে মেকাররা কতটুকু সাসপেন্স আর স্টোরিটা কিভাবে অনুভব করাইতে যাইতেছে আমাদের। সো ইয়া, রামায়ণের জন্য আমি খুবই এক্সাইটেড। এখানে রামায়ণের ভিতরে কিন্তু, রামায়ণেতে কিন্তু রণবীর কাপুরের পাশাপাশি সাই পল্লবী আছে, প্রায় সবাই আছে। এখানে মেকারদের একটা চ্যালেঞ্জ হচ্ছে এই রামায়ণকে হলিউডের অনেক বড় বড় বাজেটের ফ্র্যাঞ্চাইজি গুলার মতো আপলিফট ট্রাই করতেছে বা ট্রাই করে ফেলছে অলরেডি। এখন হচ্ছে দেখার পালা। সো আমি খুবই এক্সাইটেড রামায়ণা দেখার জন্য। এত বড় বাজেটের মুভি মেকাররা ঠিকঠাক কাজ করছে নাকি, যদি কাজ করেও থাকে সে তারা কতটুকু পুল আপ করতে পারছে সেটাই এখন দেখার বিষয়। আচ্ছা, এবার হচ্ছে মুভি নাম্বার 5, ফাউজি। প্রবাসের মুভি। সো প্রবাসের ভক্ত বলিউডের অনেকেই, আমিও প্রবাসের ভক্ত।
ওইরকম না। ফৌজি 3 ডিসেম্বর রিলিজ হতে যাইতেছে এই বছরের। প্রভাস মানে কিন্তু ইন্ডিয়ান মুভির একটা অন্যরকম একটা আই মিন কি বলে এটাকে, একটা অন্যরকম একটা ক্রেজ কাজ করে সবার ভিতর প্রভাসের মুভিতে। আচ্ছা, এই প্রভাসের চাইতে কিন্তু এই সিনেমার ডিরেক্টর যিনি হনু রাঘবপুরী, যারও কিন্তু মেকিং খুবই ভালো। সে মেনলি রোমান্টিক মুভি বা রোমান্টিসিজম মুভিগুলা বেশি ক্রিয়েট করছে। এর ভিতরে সীতারামের মতো ইমোশনাল লাভ অ্যাঙ্গেল ক্রিয়েট করা ডিরেক্টর, স্টোরি ডিরেক্টর, সেই মানুষটা এবার প্রভাসকে নিয়ে 1940 ব্রিটিশ সালের একটা স্টোরি পুল আপ করতে যাইতেছে। এটা নাকি বিশাল পিরিয়ড অ্যাকশন সিনেমা হইতে যাইতেছে। প্রভাসের কাছে কিন্তু এই স্কেল বা এই বাজেট কিন্তু কিছুই না। বাট দেখা যাক হনু ভাইয়ের কাছে এই জিনিসটা কেমন হয়। হনু ভাই, হনু মিয়া কাজটা কতটা পুল আপ করতে পারে এটাই দেখার বিষয়। আর এই মুভিটারও কিন্তু বাজেট কম না ভাই, 600 কোটি রুপি, মানে অ্যারাউন্ড 600 কোটির মতো, বা বেশি কম হইতেও পারে। এটা অফিসিয়ালি কনফার্ম ইনফরমেশন না। দেখা যাক এবার প্রভাস আর হনু মিয়ার কম্বিনেশন কেমন হয়, দেখার বিষয়। সো ইয়া, আমি এক্সাইটেড। এবার আসি ভাই, দ্য কিং খান। দ্য কিং খান এবার কিং নিয়ে আসতেছে। ইন্টারেস্টিং। এই বছরের শাহরুখ খানের খুব অ্যান্টিসিপেটেড মুভির ভিতরে এটা হচ্ছে কিং মুভিটা। সো 24 ডিসেম্বরের ভিতরেই হয়তোবা কিং অফিসিয়ালি রিলিজ হয়ে যাবে। কিং এর জন্য শাহরুখ খান মানেই সিনেমা, সিনেমা মানে শাহরুখ খান, তো কিং এর জন্য সবাই পাগল হয়ে আছে। টিজারে তো অনেক কিছুই দেখলাম, লুক চেঞ্জ করছে, নতুন লুক ট্রান্সফরমেশন করাটা কিন্তু একটা আর্টিস্টের মানে বিশাল কিছু। সো ইয়া, কিং এর জন্য বেস্ট অফ লাক। হোপফুলি কিং ও পুল অফ করবে ভালো। আর যদি এখানে বাজেট নিয়ে যদি কিছু বলি, কিং এর প্রায় 450 কোটি টাকার মতো খরচ হয়েছে ইন টোটাল। এটা নিয়ে অনেক তর্ক আছে যে প্রমোশনের জন্য নাকি বাজেট বাড়ায়া বলছে স্নিগ্ধার। একটা সিকোয়েন্স নাকি শুট করার জন্য ইউরোপে 500 কোটি খরচ করা হয়েছে এই সিনেমার পিছনে। সো এটা কতটা সত্য বা কতটা মিথ্যা সেটা তারাই জানে। কিন্তু আমি মুভির জন্য খুবই এক্সাইটেড। কিং, the Shahrukh, the King, the Bollywood King. So yeah, দেখা যাক কেমন হয়। I'm waiting. কিং খানের মুভি নিয়ে কিন্তু অনেকের অনেক এক্সপেকটেশন আছে। স্লো মোশনে হাঁটলেই আর গাড়ি উড়ালেই কিন্তু মুভি হয়ে যায় না, স্টোরিও বেটার হতে হবে। কিং খান খুব এক্সপেরিমেন্টাল কাজ করে সবসময়ই, সবসময়ের মতো এটাও একটা ভালো কাজ হোক আশা করি। সো ইয়া, কিং এর জন্য খুবই এক্সাইটেড আমি। সো আমরা শেষের দিকে। আর 2026-এর শুধু এগুলা কিন্তু মুভি না, এগুলা কিন্তু অনেক বড় বড় রিস্ক, অনেক বড় বড় প্রডিউসারের অনেক বড় বড় রিস্ক, অনেক প্রোডাকশন হাউসের বড় বড় রিস্ক। সো সবাই সিনেমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। ইন্ডিয়ান সিনেমা ইমপ্রুভ হইতেছে। কোয়ালিটি কেমন হবে সেটা অডিয়েন্সরাই বলবে, কারণ দিন শেষে যারাই পিছনে কাজ করুক না কেন, অডিয়েন্সের উপরে সবকিছু ডিপেন্ড করে কোন কাজটা কেমন সবাই নিল, কেমনে নিল। সো ইয়া, এই বছরের মুভিগুলোর জন্য কে কতটা এক্সাইটেড এই 5টা মুভির ভিতরে অবশ্যই কমেন্ট করবেন নিচে যে এই 5টা মুভির ভিতরে আপনার কোন মুভিটার জন্য। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ইটস ফ্রি। অ্যান্ড নতুন নতুন ভিডিওর জন্য প্লিজ লাইক করবেন আর কমেন্ট করবেন, কনস্ট্রাকটিভ কমেন্ট করবেন। আর হ্যাঁ, এই সিনেমা রিলেটেড, মুভি রিলেটেড, স্টোরি রিলেটেড যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আজকের মতো শেষ করি। টাটা, বাই।